লক্ষ্য করা গেল যে সে যে অপশনগুলো রয়েছে সেই অপশনগুলো হয়তো প্রত্যেকটা পড়লো না। যে আমি 5 নম্বরে পেয়েছি 3 নম্বরে চলে এসছে, এই দুশ্চিন্তাটাকে মন থেকে ছেড়ে ফেলতে হবে। এই ধরনের কবিতাগুলোর মধ্যে কিন্তু এবার মানে প্রবলতর সম্ভাবনা রয়েছে প্রথমেই উৎসটা লিখে ফেলুন, কোন প্রসঙ্গে কখন কে কিভাবে করছে সেই উত্তরপত্রের মান কিন্তু অনেকটা বেড়ে যায়, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। সুবোধ ঘোষের বহুরূপী বলে একটি গল্প আছে, গল্পের মধ্যে এবছর বড় প্রশ্ন আসা কিন্তু একটা মানে প্রবলতম সম্ভাবনা রয়েছে। দুটো জায়গা থেকে তাদের ধরে যদি বেশ কিছু 4-5টা করে রচনা করে, তাহলে আমার মনে হয় পরীক্ষা হলে গিয়ে হয়তো সে রচনাটার কমন পেলেও পেয়ে যেতে পারে এইরকম জায়গা থেকে। সে কি করছে, সে বিভ্রান্ত এই প্রশ্নটা ভালো করে না পড়েই তার হয়তো পুরনো কোনো তৈরি থাকা, তার হয়তো পুরনো মাথার মধ্যে কিছু থাকা, সে সেটাকে কিন্তু মুখস্থ করে লেখার চেষ্টা করছে। সে একবারও ভাবছে না যে আদেও এটা আমাকে জানতে চাওয়া হয়েছে কিনা। নমস্কার, আপনারা শুনছেন গীতাঞ্জলি রেডিও 90.4 FM, সিউড়ি শহরের প্রথম এবং একমাত্র কমিউনিটি রেডিও স্টেশন। আমি সৌভিক রয়েছি আপনাদের সাথে, এবং আপনারা যেমনটা জানেন এই গীতাঞ্জলি রেডিও সমস্ত সময় এই কমিউনিটির মান উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের অনুষ্ঠান পরিচালনা করে থাকে। সেটা হতে পারে শিক্ষা বিষয়ক, স্বাস্থ্য বিষয়ক অথবা বিনোদনমূলক। আজ মূলত আমরা একটি শিক্ষা বিষয়ক অনুষ্ঠান নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আপনারা সকলেই অবগত আছেন যে সামনেই মাধ্যমিক পরীক্ষা, এবং সেই মাধ্যমিক পরীক্ষার জন্য ছাত্রছাত্রীরা কিভাবে তাদের আগাম প্রস্তুতি নেবে সেই বিষয়ে আমরা আলোচনা করছি আমাদের এই পর্বগুলিতে। আজ আমরা আলোচনার জন্য পেয়েছি মাঝিরা নুরানি হাই মাদ্রাসা থেকে অরিজিৎ মজুমদার মহাশয়কে। স্যারকে অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত আমাদের স্টুডিওতে, আমাদেরকে সময় দিয়েছেন স্যার। আমরা আলোচনা করব মূলত আজকে বাংলা বিষয়ে কিভাবে ছাত্রছাত্রীরা প্রস্তুতি নেবে এবং তাদের জীবনের প্রথম বড় পরীক্ষায় তারা কিভাবে বসবে। নমস্কার স্যার। নমস্কার। গীতাঞ্জলি রেডিও স্টেশনকেও ধন্যবাদ এরকম একটা অনুষ্ঠানের জন্য। মাধ্যমিক পরীক্ষা জীবনের একদম সত্যি কথা বড় পরীক্ষা, এবং এই বড় পরীক্ষার প্রথম পরীক্ষাটাই কিন্তু আমাদের মাতৃভাষা বাংলা। একদমই স্যার। তো এই প্রথমেই প্রত্যেক ছাত্রছাত্রী, তাদের প্রতি আমার বার্তা থাকবে যে যারা সামনে মাধ্যমিক দিচ্ছে সামনে 2026-এ, তারা যেন তাদের যে প্রথম টেক্সট বই যেগুলো টেক্সট বই রয়েছে, দুটো রয়েছে, একটা পাঠ সঞ্চয়ন যেটা আর কোনি, তো এইটাকে তারা প্রথমেই তাদেরকে করতে হবে কি একেবারে রিডিং পড়তে হবে। হয়তো আনুষঙ্গিক অন্য কোনো নোট বই বা কোনো নোটস সেটা তো থাকলোই, কিন্তু প্রথম যেটা করতে হবে সবাইকে সেটা হচ্ছে যে একেবারে যে টেক্সট বইটা আছে সেটাকে কিন্তু আত্মস্থ করতে হবে। এবং আমাদের যে মাধ্যমিক পরীক্ষা, সেই মাধ্যমিক পরীক্ষায় এখন 36 নম্বরের কাছাকাছি শর্ট কোশ্চেন আসে। তো 36 নম্বর শর্ট কোশ্চেন, তারপর আমরা দেখতে পাই যে এমসিকিউ থাকছে 17টি, এসকিউ থাকছে 19টি, তারপরেই যেটা থাকছে সেটা হচ্ছে 3 নম্বরের প্রশ্ন। সেই 3 নম্বরের প্রশ্ন আসে একটি গল্প থেকে, একটি কবিতা থেকে লিখতে হয়, এবং তারপর 5 নম্বরের সর্বাধিক যে প্রশ্নটা আসে সেটা 5 নম্বরের, এবং একটা নাটকও পড়তে হয়, সিরাজদৌল্লা, সেই নাটক থেকেও 4 নম্বর, এবং তারপর রচনা একটা আছে প্রবন্ধ, সেই প্রবন্ধ 10 নম্বরের, এবং আরও যেটা থাকছে সেটা হচ্ছে প্রতিবেদন, সেটা জন্য 4 নম্বর। তো এই মোটামুটি এই হচ্ছে কোশ্চেনের প্যাটার্ন। এছাড়া 10 নম্বর তো প্রজেক্ট রয়েছে, সেটা তো আলাদা। আমরা লিখিত পরীক্ষা যেটা, সেটা 90 নম্বরের হচ্ছে, এবং এই জায়গা থেকে এই প্রথম যে 36টা নাম্বার, এটা খুব গুরুত্বপূর্ণ এই শর্ট কোশ্চেনের জন্য। তো এটা সব থেকে ভালো এবং আত্মবিশ্বাস পাওয়া যাবে ছাত্রছাত্রীদের, সেটা কিন্তু তারা যদি তাদের যে টেক্সট বই সেটা যদি একেবারে
মন দিয়ে পড়ে। এটা হচ্ছে প্রথম জায়গা, প্রথম কথা। কেমন? তো এটা তারা করতে পারে এদিক দিয়ে। আর যে শর্ট কোশ্চেনের ক্ষেত্রে হয়তো এখন টেস্ট পেপার পাওয়া যায়, টেস্ট পেপার আছে বা অনেক কিছু আছে, সেখানে আছে, সেটাও তো একটা টেস্ট পেপার প্র্যাকটিস, সেটাও তো অনুশীলন, সেটাও খুব জরুরি। কিন্তু আরও একটা জিনিস দেখা যেতে পারে, সেটা হচ্ছে যে যখন তারা পড়ছে, দেখা যাচ্ছে যে কোনো গল্প পড়ছে বা কোনো কবিতা পড়ছে, দেখা যায় যে ওই গল্পের মধ্যে হয়তো খুব ছোট একটা লাইন, খুব ছোট্ট একটা বাক্য, কিন্তু সেই বাক্যগুলো ধারে এবং ভারে বেশ ওজগুণ সম্পন্ন। তো সেই জায়গা থেকে ওইগুলোকে যদি বইয়ের মধ্যে আন্ডারলাইন করে রাখা যায় এবং ওইগুলোর উপর যদি একটু দৃষ্টিক্ষেপ করা যায়, তাহলে আমার মনে হয় যে ছাত্রছাত্রীদের অন্তত শর্ট কোশ্চেন বা অতি সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো থাকে, সংক্ষিপ্ত বা অতি সংক্ষিপ্ত প্রশ্ন, সেগুলো নিয়ে খুব একটা দুশ্চিন্তার জায়গা থাকে। এইটা একটা রইল। আর শর্ট কোশ্চেনের দিক থেকে আরও যেটা বলার, এই দিক থেকে যে অনেক সময় অনেক ছাত্রছাত্রীদের মধ্যে এই প্রবণতা দেখা যায় যে সে হয়তো কোশ্চেনটা কমন পেয়ে গেছে। এবার কমন পেয়ে যাওয়ার পর সে করে কি, এটা একদম আমরা কিন্তু বারবার বলছি যে হয়তো বাড়িতে বসে হবে না, কিন্তু পরীক্ষা হল, যে পরীক্ষা হল সেটা কিন্তু সম্পূর্ণ একটা অন্য পরিবেশ। হয়তো দেখি যে একটা ছাত্র বা একটা ছাত্রী, সে হয়তো বাড়িতে থাকলে বা অন্য সময় ওই ভুলটা করবেই না, কিন্তু একটা প্রাথমিক তো একটা উত্তেজনা থাকে, এবং মাধ্যমিক পরীক্ষা প্রথম জীবনের বড় পরীক্ষা এবং প্রথম পরীক্ষাটাই বাংলা। এই জায়গা থেকে অনেকেই দেখা যায় যে একটু ক্ষণিকের উত্তেজনা থেকেই হোক, যে লক্ষ্য করা গেল যে সে যে অপশনগুলো রয়েছে, সেই অপশনগুলো হয়তো প্রত্যেকটা পড়ল না। এবার কাছাকাছি যে অপশনটা রয়েছে, মানে অনেক সময় এরকম প্রশ্নও থাকতে পারে যে দেখা গেল যে 2-3টে অপশনই খুব কাছাকাছি, কিন্তু ওদের মধ্যে যেটা সর্বাধিক ঠিক। এবার সেই ক্ষেত্রে হয় কি, যদি প্রত্যেককে ছাত্রছাত্রীদের কাছে বলবো যে প্রথম যে এমসিকিউগুলো থাকে, যে 17টি, সেই 17টি এমসিকিউ এর প্রত্যেকটা যে অপশন, সেগুলোকে আগে ভালো করে পড়তে। একেবারে প্রথম যে অপশনগুলো থাকে, সেই অপশনগুলো পড়ার পর সেই জায়গাতে সেইভাবে যে লিখতে। এটা একটা প্রথম একটা সাবধানতা, এই কথা বলবো যে অপশনগুলোকে অন্তত ঠিকঠাকভাবে পড়তে তারা। একদমই স্যার, মানে কারণ এমসিকিউ কোশ্চেন এখন অনেকটা নাম্বার তার এমসিকিউ কোশ্চেনের মধ্যেই রয়েছে লিখিত পরীক্ষার ক্ষেত্রে। একই জায়গা থেকে আরেকটা প্রশ্ন, যে এসএকিউ এর ক্ষেত্রে আমরা শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন যেগুলো, সেগুলোর ক্ষেত্রে অনেক সময় দেখি মানে একটা ছাত্র বা ছাত্রী, সে হয়তো বাড়িতে অনেক বেশি পড়াশুনো করেছে, নিয়মিত পড়াশুনো করে গেছে, কিন্তু সে হয়তো একটা বড় কোশ্চেন এক্সপেক্ট করেছিল একটা কবিতা বা একটা গল্প থেকে, সেখানে সেই বড় কোশ্চেন আকারে যে কোশ্চেনের নোটটা মুখস্থ করে এসছে, সেই রকমই একটা ছোট কোশ্চেন বা এসএকিউ এর জায়গায় সেই রকম একটা কোশ্চেন এসছে, তখন সে কোনোভাবেই বুঝতে পারে না যে সেই উত্তরটা কিভাবে সাজিয়ে লিখবে। এই ক্ষেত্রে কি? এটা একটা খুব দারুণ চমৎকার প্রশ্ন তুমি রাখলে। সত্যিই তাই, যে অনেক সময় হয় যে দেখা গেল সেই ছাত্রটি বা ছাত্রীটি হয়তো 5 নাম্বারের জন্য সে তৈরি হয়ে এসেছে, কিন্তু এখন এই জায়গাতে সে 3 নাম্বারের প্রশ্ন পেয়ে গেল। তাহলে 5 নাম্বারের জন্য যে শব্দ সংখ্যা, 3 নাম্বারের জন্য নিশ্চয়ই তত শব্দ সংখ্যা নয়, তার থেকে আরেকটু সংক্ষিপ্ত হতে হবে। এই জায়গাটাতে সবচেয়ে বড় মুশকিল আসানাবে, সে যে 5 নাম্বারের যেভাবে তৈরি করে এসছে, এই যে আমি 5 নাম্বারের পেয়েছি 3 নাম্বারে চলে এসছে, এই দুশ্চিন্তাটাকে মন থেকে ছেড়ে ফেলতে হবে। এই সে যেন কখনোই যে না ভাবে পরীক্ষার হলের মধ্যে যে আমি এটা করে এসেছি, এবং সে তো 5 নাম্বারের যখন বড় প্রশ্নটা করে আসছে, সে তো তার মধ্যে সেটা জিনিসটা আত্মস্থ রয়েছে। কেমন? মূল যে বিষয়, মূল যে বক্তব্য বিষয় যেখান থেকে, সেই বক্তব্য বিষয়টাকে কিন্তু ওই 3 নাম্বারের মতন করে তুলে ধরতে হবে। সেক্ষেত্রে বারবার সচেতন থাকতে হবে যে অতিব্যাপ্তির দোষে যেন কোনোভাবেই উত্তরটা দুষ্ট না হয়, এটা থেকে ভাবতে হবে। এবং এখন মানে যেভাবে প্রশ্নগুলোকে করা হয় সাধারণত মাধ্যমিকে, যে তাতে দেখতে পাই যে আমরা কিন্তু মাধ্যমিক পরীক্ষার আগেই সবাই মোটামুটি একটা ছাত্রছাত্রীরা ধারণা পেয়ে যায় যে এবছর এই রকম জায়গা থেকে একটা প্রশ্ন আসতে পারে, এই জায়গা থেকে শর্ট কোশ্চেন আসতে পারে। এক্ষেত্রে অনেক সময় আমরা অতীতের দিকে ফিরে যাই, যে এবছর যেটা গেল, যে গত বছর কীরকমভাবে হয়েছে। যেমন আমরা গত বছরের দিকে যদি যাই, যে
বড় কোশ্চেনের দিক থেকে গত বছরের দিকে তাকালে আমরা দেখতে পাবো যে বড় প্রশ্ন এসেছে অভিষেক এবং আফ্রিকা কবিতা থেকে, ছাত্রছাত্রীদের লিখতে হয়েছে। তো আরও তো অনেক কবিতা এখানে রয়েছে, ফলত এই বছর কিন্তু দেখা গেল যে আমি আফ্রিকা বলে রবীন্দ্রনাথ ঠাকুরের যে কবিতাটি পাঠ্য বা মহাকবি মধুসূদনের অভিষেক নামের যে কবিতাটি পাঠ্য রয়েছে, সেখান থেকে যদি আমি 3 নম্বরের কোশ্চেনগুলো করে যাই, তাহলে কিন্তু আমার মনে হয় যে ছাত্রদের অনেকটা সুবিধা হবে। উল্টো দিক দিয়ে আমরা যদি দেখি যে কাজী নজরুল ইসলামের প্রলয়ের লাশ এবং সেই সঙ্গে আয় আরও বেঁধে বেঁধে থাকি কবি শঙ্খ ঘোষের, সেই সঙ্গে অসুখী একজন, এই ধরনের কবিতাগুলোর মধ্যে কিন্তু এবার মানে প্রবলতর সম্ভাবনা রয়েছে যে পরীক্ষার কোশ্চেনে সেগুলোকে দেখতে পাবার। এই জায়গা থেকে এবার ওই যে আমি কথাটা প্রথম থেকেই যে বলে শুরু করেছিলাম একেবারে অনুষ্ঠানের প্রথমেই, যে যাই করুক না কেন সে যদি টেক্সট যে বই সেইটা যদি খুব সুন্দরভাবে পড়ে থাকে, আত্মস্থ করে থাকে, হ্যাঁ, শুধু নাম্বার পাওয়ার জন্য নয়, পড়ার জন্য নয়, ভালোবেসে পড়তে হবে, সে যদি সেই ভালোবেসে পড়ে থাকে তাহলে এই জায়গাটাতে কিন্তু আমার মনে হয় ছাত্রছাত্রীদের খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। মানে যখনই সে ভালোবেসে পড়বে, সে তো যখন একটা কবিতা পড়ছে, একটা গল্প পড়ছে, তখন তো সে যে ভালোবেসে যখনই পড়বে তখনই তার সঙ্গে কিন্তু তার কিন্তু একটা সহজে আত্মস্থ হবে, হ্যাঁ। এই ফলত তখন সেটাকে ছোট করা বা ছোটোটাকে আর একটু এরকম হতে পারে 3 নম্বরের জন্য তৈরি হয়েছিল, উল্টোটাও হতে পারে 5-এ চলে এসছে, বড় করা, এটা আমার মনে হয় যে টেক্সটটা পড়া থাকলেই মনে হয় সবচেয়ে এই সমস্যাটার মুশকিল আসানো সম্ভব। একদমই স্যার। এবং বাংলার ক্ষেত্রে এই কথাটা হয়তো খুব বেশিভাবে প্রযোজ্য লেখা এবং পড়া, কারণ বাংলা আমরা যখনই বাংলার কথা আসে তখনই পড়ার সাথে সাথে লেখার কথাটাও চলে আসে, কারণ বাংলাতে নোটস লিখতে হয়, অনেক বড় বড় উত্তর হয়, এবং বাংলা লেখার সাবলীলতা যার যত বেশি তার নাম্বার তত বেশি হয়, এরকম একটা ব্যাপার আছে। তো অবশ্যই, এবং সেই জায়গাতেই একটা প্রশ্ন যে বাংলা লেখার মানে অভ্যাসটা কিভাবে তৈরি করবে সে, মানে নোটস লেখার অভ্যাসটা। নোটস লেখার অভ্যাসের ক্ষেত্রে, যেহেতু আমরা 5 নম্বরের ক্ষেত্রে যদি বলি বড় প্রশ্ন লেখার ক্ষেত্রে, তো এরকম হয়তো আমি অনেকেই অনেক রকম হয়তো ভাবেন বা অনেক রকম নানা মুনির নানা মত আছে, তবে আমার যেটা ব্যক্তিগত উপলব্ধি বা ব্যক্তিগত জায়গা থেকে আমি বলতে পারি যে প্রথমেই উৎসটা লিখে ফেলুক। যে প্রশ্নটা এসছে সেই প্রশ্নের যে কোথা থেকে নেওয়া হয়েছে সেইটার উৎসটা লেখা হোক, তারপর বিভিন্ন ধরনের প্রশ্নে দ্বিতীয় জায়গায় রাখুক আদতে দেখুন যে কোন প্রসঙ্গে কখন যে উক্তিটা প্রশ্নের মধ্যে রয়েছে সেই উক্তিটা কোন প্রসঙ্গে কখন কে কীভাবে করছে সেই জায়গাটা স্পষ্ট হলো। তারপর সেই যে উক্তি বা প্রত্যুক্তি যেটাই প্রশ্নের মধ্যে এসেছে সেই উক্তি বা প্রত্যুক্তির একটা দুটো দিক থাকবে, একটা তার থাকবে বহিরঙ্গ বক্তব্য আর একটা থাকবে তার অন্তরঙ্গ বিচার। তো এরপর তারা যেন সেই প্রসঙ্গটাকে শেষ করার পর যেটা তার যে অর্থ, যদি তার সেই অর্থটা একটা সরল করে লিখে দিল, তারপর তার যে একটা নিহিতার্থ থাকবে। কারণ আমরা তো অনেক সময় দেখি আমাদের যে সমস্ত প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলো তো, বা এটা প্রশ্ন বললে হবে, আমাদের সাহিত্যে বা ভাষার ক্ষেত্রে এটা হয় যে শব্দ কিন্তু অনেক সময়ই তার পরিচিত অর্থের যে পাহাড়াদারি সীমানা আছে সেটাকে অতিক্রম করে ব্যঞ্জনাকে স্পর্শ করে। তো এই জায়গা থেকে, এইরকম একটা জায়গা থেকে যে প্রতিটা প্রশ্নের তো একটা বহিরঙ্গে এরকম যেমন তার একটা বক্তব্য থাকে, তেমনি তার একটা অন্তরঙ্গে তার একটা বিচারও থাকে। তো সেইগুলোকে স্পষ্ট করে দিলেই আমার মনে হয় যে কোনো প্রশ্ন কোনো ছাত্রছাত্রীদের কাছে কিন্তু অপ্রাসঙ্গিক লেখার জায়গাতে যাবে না। কেমন, আমরা যদি এই কয়েকটা পয়েন্টের উপরে, যে আমাকে প্রথমেই উৎস লিখতে হবে, তারপর যে উক্তিটা দেওয়া হয়েছে সেই উক্তিটা কোন রকম সিচুয়েশনে কোন প্রসঙ্গে সেই উক্তিটা ব্যবহৃত হচ্ছে সেটাকে, তারপর যে প্রশ্নের জায়গা আছে, যে প্রশ্নটা আমাকে কী চেয়েছে যে জায়গা থেকে, তাতে দেখতে পাবো যে ধরনের প্রশ্ন আসুক এইরকম প্রশ্নই সাধারণত এসে থাকে, যে তার একটা গল্পের মধ্যে এরকম পরিস্থিতিতে জায়গাতে রয়েছে এবং তারপর তার একটা নিহিতার্থ সেই জায়গাতে থাকে। তো এই জায়গা থেকে এই কয়েকটা ফর্মুলা, এই 4-5টে জিনিসকে যদি একেবারে ছাত্রছাত্রীরা এগুলোর উপর যদি একলব্য দৃষ্টি রাখে, তাহলে তাদের প্রশ্ন কখনোই কিন্তু ওই অব্যাপ্তি বা অতিব্যাপ্তি বা অপ্রাসঙ্গিক হওয়ার জায়গাটা থাকে না। এটা একটা জিনিস।
একদমই স্যার। এবং আপনি যেরকম বলছিলেন কবিতার ক্ষেত্রে এবছর বেশ কিছু আয়ারও বেঁধে থাকি বা এই ধরনের কবিতাগুলো খুব গুরুত্বপূর্ণ, কারণ আগের বছর অন্য কবিতা থেকে বড় কোশ্চেন এসছে। এই কবিতার ক্ষেত্রে আমরা বিভিন্ন সময় দেখি যে উদ্ধৃতি তুলে প্রশ্ন দেওয়া হয়, মানে কোন একটা লাইন, সেই লাইনটা অবশ্যই, কবি এই লাইনের মধ্যে বা এই বক্তব্যের মধ্যে দিয়ে কি বোঝাতে চেয়েছেন বা অবশ্যই, কি অবশ্যই। তার ভাব প্রকাশ করতে চেয়েছেন। তো সেই ধরনের কোশ্চেনগুলোর ক্ষেত্রে কবিতাগুলো প্রত্যেকটা মানে পুরোটা মনে রাখতে হবে ছাত্রছাত্রীদের, সেরকম ব্যাপার রয়েছে। তো সেই ক্ষেত্রে আপনি কি সাজেশন দেবেন? একেবারে মুখস্থের মতন যে মনে রাখতে হবে এটা আমি বলছি না একেবারে, কিন্তু আত্মস্থ থাকাটা খুব জরুরি। যে অন্তত যে একেবারে ছন্দবদ্ধভাবে যেভাবে কবিতাটা রয়েছে সেটাকে হয়তো একেবারে যে মুখস্থ করেই রইল, সেই জায়গাটাতে হয়তো খুব সেটা অনেক বেশি মানে বোঝা বা কষ্টের হতে পারে। কিন্তু যদি কবির যে মূল বক্তব্য পরপর কবিতার যে মূল বক্তব্য রয়েছে এবং সেটাকে যদি অন্তত ওই ছন্দের আকারে না হলেও গদ্যেও সে নিজেকে আত্মস্থ করে থাকে, তাহলেও কিন্তু খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। এবার দ্বিতীয় যেটা রয়েছে যে উদ্ধৃতি, অবশ্যই আমরা অনেক সময় দেখা যায় যে শুধু সেই কবিতার উদ্ধৃতি, ওই কবিতার উদ্ধৃতির কথাই বলছি না, সামগ্রিক অন্যভাবেও করা যা হয় অনেক সময়। কারণ অনেক সময় দেখা যায় যে কোনো একটা ভাবকে হয়তো ভাষা সেই জায়গাতে প্রকাশ করতে পারছে না, মানে ভাষা প্রকাশ করতে পারছে না বলতে গিয়ে আমি গদ্যে লেখার ভাষা বলছি। সেই ক্ষেত্রে যদি আমার কাছে সেই কবিরই বা অন্য কোনো কবির সমধর্মী কোনো বক্তব্য থাকে, তাহলে তো সেই ভাবটাকে আমি যদি সেখানে যুক্ত করতে পারি, তাহলে অবশ্যই কবিতার যে উত্তরপত্র, সেই উত্তরপত্রের মান কিন্তু অনেকটা বেড়ে যায়। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে সমধর্মী দেখা গেল যে এই ধরনের, যে দেখা গেল কবি শঙ্কর ঘোষের আয় আরও বেঁধে বেঁধে থাকি, যে প্রেক্ষাপটে কবিতাটা লেখা, যেভাবে এই জায়গা থেকে আমি সমধর্মী ওই রকমই ওই সময়ের অসুস্থতা, একটা পরস্যাপহারিতা, বর্বর শক্তির এইরকমই আমি হয়তো আর একটা কোথাও বা কবি শঙ্কর ঘোষেরই বা অন্য কোনো কবির কাছ থেকে আমি দেখা যাচ্ছে ভাষা পাচ্ছি, ভাব পাচ্ছি, তাহলে অবশ্যই সেটা যদি যুক্ত করা যায়, তাহলে উত্তরপত্রটা অবশ্যই সেটা আরও বেশি ধারে এবং গম্ভীর হয়ে উঠবে। এটা তো নিশ্চিত, একদমই নিশ্চিত এই জায়গা থেকে। তবে আবারও বলছি যে একেবারে যে হুবহু মনে রাখতে হবে তা নয়, কিন্তু কবির বক্তব্য বিষয়, কবির পরপর যা বলেছেন সেটা তো অবশ্যই মনে রাখতে হবে এই জায়গা থেকে। একদমই স্যার। কবিতার ক্ষেত্রে তো আপনি বললেন, কিন্তু গল্পের ক্ষেত্রে এবছর 2026-এ যারা পরীক্ষায় বসছে, এবছর আমার যেটা একেবারেই অনুমান, যেটা একেবারেই অনুমানের ভিত্তিতে যেটা মনে হয় যে এবছর আমাদের সুবোধ ঘোষের বহুরূপী বলে একটি গল্প আছে, এবং যিনি আমাদের অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তার একমাত্র রাজনৈতিক উপন্যাস পথের দাবি, সেই পথের দাবির অংশবিশেষ পথের দাবি শিরোনামেই পাঠে অন্তর্ভুক্ত আছে। তো বহুরূপী এবং পথের দাবি, এই দুটোর গল্পের মধ্যে এবছর বড় প্রশ্ন আসার কিন্তু একটা মানে প্রবল সম্ভাবনা রয়েছে এই দুটো। এবার এক্ষেত্রে যেটা পথের দাবি, সেখানে তো গল্পের প্রথম অংশে গেলেই দেখা যাবে যে সেখানে গিরিশ মহাপাত্রের সাজসজ্জা বা একটা বটনা রয়েছে। সেই বটনাটা যেমন কৌতূহলোদ্দীপক তেমনি হাস্যাস্পদও বটে। তো এই জায়গাটা থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা, কিংবা একেবারে গল্পের শেষ দিকে, একেবারে গল্পের যেটা পাঠ্যাংশে যেটুকু রয়েছে একেবারে শেষ যে দিকটা রয়েছে, এই দুটো অংশ থেকে এবছর কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে যে প্রশ্ন আসার। যেখানে আমরা দেখতে পাচ্ছি যে যখন ভামো যাচ্ছে, অপূর্ব গল্পের যে কথক সেই অপূর্ব, সে ট্রেনে যাচ্ছে এবং ট্রেন থেকে হয়তো তাকে শুধুমাত্র ভারতীয় হওয়ার অপরাধে প্রথম শ্রেণীর যাত্রী হওয়ার সত্ত্বেও তাকে ট্রেন থেকে পুলিশ প্রশাসন তাকে বিরক্ত করছে এবং একসময় সেটা নির্যাতনের জায়গায় যাচ্ছে। তো এই জায়গাটা এবং প্রথম অংশে এই পথের দাবির এই দুটো, এই যে, এবং দ্বিতীয় যে আরেকটি গল্প আমি মনে হচ্ছে এবছর আসার সম্ভাবনা, সেটা হচ্ছে গল্পকার সুবোধ ঘোষের অসামান্য একটি গল্প, সেটা হচ্ছে বহুরূপী। এই বহুরূপী গল্পে বহুরূপী হরিদা মধ্যে দেখানো হয়েছে যে কিভাবে ব্যক্তিগত প্রয়োজনে তাড়নাকে বুড়ো আঙুল দেখিয়ে একজন মানুষ তার শিল্পী সত্তাকে তুলে ধরে।
প্রয়োজনের তাড়নায় সেই সত্তা কখনো আপোস করে না। তো এইটা হচ্ছে বহুরূপী গল্পের খুব বিষয়বস্তু। তো এই জায়গা থেকে আমরা বহুরূপী গল্পে এই যে হরিদার যে শিল্পী সত্তা রয়েছে, এই শিল্পী সত্তা সম্পর্কে প্রশ্ন আসার কিন্তু একটা সম্ভাবনা থেকেই যায়। এবং আরও একটি চমৎকার প্রশ্ন আসতে পারে যে আমরা এই গল্পের মধ্যে যারা ছাত্রছাত্রী তারাও জানে যে এই গল্পের মধ্যে আমরা কিন্তু বারবার বলছি যে বহুরূপী গল্পে হরিদার কিন্তু বহু রূপ কোনো অংশেই নেই, একটাই রূপ আছে যে সে শিল্পী এবং সেই তার শিল্পী সত্তা এতটাই প্রবল যে সে কখনোই কিন্তু কোনো স্বার্থের কাছে সেই সত্তাকে নমিত করার মতো আবেগ সর্বস্ব নয়। এই জায়গা থেকে এই যে গল্পের নামকরণ বহুরূপী, যে গল্পের নামকরণ রূপী, একজন মানুষ সে বহুরূপীর পেশাতেই রয়েছে কিন্তু তার বহুরূপ নেই, তার একটাই রূপ, কিন্তু নামটা বহুরূপী, নামকরণটা বহুরূপী। এর মধ্যে যে একটা বিরোধাভাস, তাহলে নামকরণ নিয়ে কিন্তু একটি চমৎকার প্রশ্ন এবং চমৎকার উত্তর লেখার জায়গাও ছাত্রছাত্রীদের রয়েছে। হ্যাঁ, এরকম একটা জিনিস। একদমই তাই স্যার। এবং স্যার বাংলার ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রচনার কি রচনা আমার ব্যক্তিগত অভিজ্ঞতার জায়গা থেকে, ছাত্রছাত্রীদের জায়গা থেকে আমার যেটা মনে হয় এটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ বিষয় রচনা। কারণ একটা রচনা অন্তত অনেকটা ফারাক করে দেয়। তো রচনার জন্য প্রথমেই আগে এই রচনাটা একদিনের বিষয় নয়, এটা একটা সামগ্রিক অনুশীলনের বিষয়। যারা প্রথম থেকেই হয়তো ক্লাস 9 বা 10 ক্লাসের প্রথম দিন থেকে যারা অনুশীলনের মধ্যে আছে তাদের হয়তো খুব একটা সমস্যা হবে না, কিন্তু হঠাৎ করে এর চর্চা এবং এর কোয়ালিটি মেনটেন করা খুব কঠিন কাজ একটা। তো সেই ক্ষেত্রে আমার যেটা মনে হয় যে আমরা যদি বিগত বছরগুলোর দিকে তাকাই, মাধ্যমিক পরীক্ষার যে প্রশ্নপত্র এসেছে যেভাবে, তাতে একটা জিনিসে আমাদের খুব ভরসা যে প্রশ্ন কিন্তু রচনাকে আমি এখান থেকে দুটো, ওখান থেকে দুটো, এখান থেকে 3টে করলে সংখ্যায় বাড়িয়ে কোনো লাভ নেই। আমরা যদি এই বিগত পরীক্ষাগুলোর দিকে তাকাই তাহলে দেখি বিজ্ঞান দিয়ে কিন্তু একটা রচনা মোটামুটি থেকে যায়, বিজ্ঞান বিষয়। এবার দেখা গেল যে কোনো ছাত্র হয়তো বিজ্ঞান বিষয়ক যে রচনাগুলো আছে, যেমন বিজ্ঞান ও কুসংস্কার, দৈনন্দিন জীবনে বিজ্ঞান, তারপর মাতৃভাষায় বিজ্ঞান চর্চা, এই ধরনের যে একদম হাতের কাছে যে রচনাগুলো পাওয়া যায়, একজন ছাত্রছাত্রী যদি এই রচনাগুলো নিয়ে তৈরি থাকে তাহলে একটা দিক রয়ে গেল। উল্টো দিকে এটা একটা দিক, যেমন বিজ্ঞান দিয়ে যেমন থাকে ঠিক তেমনি আর একটা থাকলো যে দেখা গেল যে ভ্রমণ বিষয়, যে ভ্রমণ শিক্ষার অঙ্গ, দেশ ভ্রমণ শিক্ষার অঙ্গ, বা কারুর ব্যক্তিগত তোমার একটি ভ্রমণের অভিজ্ঞতা, এই রকমভাবে একটি রচনা এরকমভাবে আসে। পরিবেশ বিষয়ক একটা রচনা থাকার সম্ভাবনা থাকে, পরিবেশ বিষয়ে অরণ্য প্রাণী সংরক্ষণ, পরিবেশ দূষণতার প্রতিকার, বা পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা বা কর্তব্য, এই ধরনের একটা এরকম থাকে। এছাড়াও আরও যেগুলো থাকে সেটা হচ্ছে বাঙালির কৃষ্টি, বাঙালির সংস্কৃতি, বাঙালির ভৌগোলিক পরিবেশ, এই নিয়েও বিভিন্ন রচনা থাকে। সেক্ষেত্রে এদিক দিয়ে গেলে পরে দেখা গেল বাংলার উৎসব, বাংলার ঋতুবৈচিত্র্য ইত্যাদি সম্পর্কে একটা রচনা রয়ে গেল। তো এই রকমভাবে যদি ছাত্রছাত্রীরা ভাগ করে নেয় এবং এই যে 4-5টা বিষয় যেগুলো ধরে আসে, অন্তত যদি দুটো বিষয় সম্পর্কেও তারা পড়ে যায়, আরেকটি অবশ্যই বাদ চলে গেছে, সেটা হচ্ছে এই প্রসঙ্গ বলে রাখাই ভালো, সেটা হচ্ছে ছাত্রছাত্রীদের কর্তব্য বিভিন্ন রকমভাবে, কেমন যে সামাজিক যে সমস্ত কর্তব্য থাকে এই নিয়ে একটি রচনা করে রাখতে পারে। তো এই জায়গা থেকে অন্তত প্রত্যেক ছাত্রছাত্রী যে এখান থেকে দুটো এরকম করে না করে, যে এই যে 5টা ভাগে ভাগলাম, যে বিজ্ঞান বিষয়ক রইল বা একটা ভ্রমণ বিষয়ক রইল, ছাত্রছাত্রীদের সামাজিক কর্তব্য রইল, এদিকে বাংলার উৎসব, বাংলার ঋতুবৈচিত্র্য নিয়ে রইল, এই রকমভাবে অন্তত দুটো জায়গা থেকে তারা ধরে যদি বেশ কিছু 4-5টা করে রচনা করে, তাহলে আমার মনে হয় পরীক্ষা হলে গিয়ে হয়তো সে রচনাটার কমন পেয়ে যেতে পারে এইরকম জায়গা থেকে, সংখ্যাতেও হয়তো কম হবে। আরেকটা জিনিস যে আমার এটা মনে হয় যে যারা এই যেগুলো নিজস্ব লেখার জায়গা থাকে, হয়তো তোমার প্রিয় কবি, যেমন প্রিয় কবি, তোমার প্রিয় লেখক, এই ধরনের রচনা, বা হঠাৎ একটা ছুটির দিন,
বা একটি নদীর আত্মকথা বা একটি রাজপথের আত্মকথা, এই ধরনের যে রচনাগুলো আসে সেগুলোর ক্ষেত্রে আমি বারবার বলবো এগুলো দীর্ঘ অনুশীলনের ফসল, এগুলো দীর্ঘ অনুশীলনের ফসল। ফলত এবং এগুলোর মধ্যে যদি ছাত্রটির ব্যক্তিগত অনুভূতির ছাপ থাকে তবেই কিন্তু তার মানটা বাড়ে। এই রচনাগুলো আমরা একেবারেই যদি অন্যের অনুভূতি বা বিভিন্ন বইয়ের থেকে যেগুলো পাওয়া যায় সেইগুলোকে দিয়ে দিলে অন্তত আমার মনে হয় পরীক্ষককে খুশি করা যায় না যেন। কিন্তু সে যদি সেটা অগোছালো হোক, দরকার নেই সেটার বুনন হয়তো যে একেবারে খুব নিখুঁত হতে হবে তাও না হোক, কিন্তু তার যদি পরীক্ষককে বোঝাতে পারে যে এটা তার ব্যক্তিগত অনুভূতির ছাপ এখানে রয়েছে এবং এটার মধ্যে সে তার কথা বলছে, একান্ত তার নিজের কথা, তাহলে আমার মনে হয় এই তাদের জন্যই তারাই এই ধরনের রচনাগুলো যা এগুলো কিন্তু পরের কথা ধার করে নিয়ে লিখলে পরে আমার মনে হয় পরীক্ষকের মনে অন্তত ওই ভালো লাগা বা ভালোবাসাটা তৈরি করা সম্ভব হয় না, এবং সেক্ষেত্রে নাম্বারের ক্ষেত্রে হয়। আমি অনেক এই জায়গা থেকে দেখা গেছি যে রচনা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, এবং এই রচনা কিন্তু একটা দুটি ছাত্রছাত্রীর মধ্যে অনেকটা রচনা নির্বাচন, কোন রচনাটা করব, এটাও কিন্তু একটা ছাত্রছাত্রীদের মধ্যে নাম্বারের দিক থেকে একটা পার্থক্য দেয়। সেই ক্ষেত্রে যাদের অনুশীলন আছে, যাদের চর্চা আছে, তারা এই ধরনের রচনাতে যাক, আর যারা হয়তো রচনা আগে তৈরি করতে পারেনি, এখন সামনে মাধ্যমিক রাতারাতি তৈরি করছে, তাদের জন্য তো বলবো আমি এই বিজ্ঞান বিষয়ক যে রচনাগুলো আছে বা বাংলার উৎসব বা বাংলা ঋতু বৈচিত্র্য, এই ধরনের রচনাগুলো তারা করে যেতে পারে এই জায়গা থেকে। একদমই স্যার, আপনি যেটা বললেন যে সমস্ত সময় নিজস্ব লেখার যদি তার ধারণা থাকে বা সে যদি নিজে লিখতে পারে তাহলে সেটা একটা আলাদা ছাপ ফেলে। এই লেখার জায়গাতেই আরেকবার আসবো যে কতটা মানে রচনার ক্ষেত্রে কতটা লিখতে হয় একটা রচনার ক্ষেত্রে। দেখো, রচনার যে ক্ষেত্রে কম বেশি পর্ষত্ব বলেইছে যে এরকম আমরা মোটামুটি 3 পাতা বা 350 এরকম শব্দের মধ্যে একটা রচনা লেখা যায়, কিন্তু অনেক সময় কি জানো যে হয় কি যে পরীক্ষকের কাছেও এটা একটা বড় জিনিস যে অনেক সময় ওই সীমা দিয়ে অনেক সময় কিন্তু দেখা গেল সবটার বিচার হয় না, কতটা লেখার থেকে বেশি গুরুত্বপূর্ণ কি লিখছি। আর কেউ দেখা গেল আমি ধরে নিলাম যে 350 বা 400 শব্দের মধ্যে লিখতে হলো, কিন্তু কেউ দেখা গেল যে 300-র মধ্যে খুব সুন্দর করে লিখে ফেললো, তাহলেও সেটাকে তার ঘাটতি হিসেবে দেখা হবে না। মানে কোয়ালিটিটাও একটা বড় জিনিস, কোয়ান্টিটিতে এতটা বড় করতেই হবে, কারণ এখন ওই এমন নয় যে অনেকে হয়তো এরকম, আমরাও যখন ছাত্র ছিলাম এটা আমরাও ভাবতাম যে এ বাবা এ তো এতটা বড় লিখলে পরে হয়তো বেশি নাম্বার পাওয়া যায় বা বেশি পাওয়া যায়, কিন্তু পরে জীবনে যখন অন্তত বড় হয়েছি কিনা বলতে পারবো না, তবে বেড়ে উঠেছি, তখন দেখতাম যে আমাদের স্কুল জীবনের এই যে কল্পনাগুলো, এগুলো আমাদের ভ্রান্তিবিলাস ছাড়া আর কিছুই নয়। সেই ক্ষেত্রে এটাও ঠিক যে রচনা অন্তত প্রামাণিক একটা সাইজ সবার মোটামুটি 3 পাতা 3.5 পাতার মধ্যে একটা রচনা হয়ে যায়, কিন্তু কেউ যদি এমন নয় যে সেটা 5 5.5 পাতা করলো তার মানে কি তার মানটা ভালো হয়ে গেল। যতটা লিখছে, কতটা লিখছে, তার থেকেও বড় জিনিস কি লিখছে, কেমন লিখছে, এটা একটা বড় জিনিস। তো এই দিক থেকে আমার মনে হয় যে এই মানের দিকে না গিয়ে ওই কি তথ্য আছে সেটার উপর বেশি গুরুত্ব দেওয়া উচিত এই জায়গা থেকে। আর যদি একটা প্রামাণ্য সেই জায়গা থেকে এর পরেও যদি মনে হয় তাহলে সেটা 3 থেকে 3.5 পাতা বা 300 থেকে 400 শব্দের মধ্যে সুন্দর হয়ে যেতে পারে রচনা একটা এই জায়গা থেকে। একদমই স্যার, পুরো মানে আপনি যেটা বললেন যে সামগ্রিক বিষয়টাকে বর্ণনা করে সেটাকে তুলে ধরার একটা বিষয় রয়েছে। বড় কোশ্চেনের ক্ষেত্রেও কি তাই? বড় কোশ্চেন তো কম বেশি 140টা শব্দের মধ্যে বা 150টা শব্দের মধ্যে লিখতে হয়। সেই ক্ষেত্রে হয়তো কারুর হয়তো দেখা যাচ্ছে 170টা হয়ে গেল, বা কারুর হয়তো দেখা যাচ্ছে 130টার মধ্যে সে তার ভাবটাকে প্রকাশ করে ফেললো। সেই ক্ষেত্রে এগুলো খুব একটা যে বিষয় সেটা নয়, কিন্তু দেখা গেল যে মানটা যেখানে বড় কোশ্চেনের ক্ষেত্রে রয়েছে, যেখানে হয়তো কম বেশি 150টি শব্দের মধ্যে কেউ হয়তো 300 করে ফেলছে, কেউ হয়তো 250 করে ফেলছে, মানে অনেকটা বেশি, তাহলে তো আমার মনে হয় অতিব্যাপ্তির দোষ তো সেখানে থাকবেই একটা, মানে সেটা তার হয়তো ওই কথার মধ্যে প্রকাশ করার অক্ষমতা হিসাবেই বিবেচনা করা হয় অতিরিক্ত থাকলে। কিন্তু ওই যে পর্ষদ থেকে যা বলে দেওয়া থাকে তারপরে সেখানে যদি 25-30টা শব্দ বা 34টা হয় তাহলে সেক্ষেত্রে খুব একটা বিষয় হয় না, কিন্তু অনেকটা বড় হয়ে গেলে সেই ক্ষেত্রে
যে সেটা একটা সমস্যা, এবং সেটা অবশ্যই অতিব্যাপ্তির দোষে দুষ্ট বলে মনে করা হবে। একদমই স্যার। এবং এই জায়গাতেই আরেকটা বিষয়, যে বড় কোশ্চেন আমরা উত্তর লিখছি, অনেকটা লিখছি, সেটা একটা আলাদা ব্যাপার, কিন্তু এই পরীক্ষার হলে যখন আমরা সেটা লিখছি তখন টাইম ম্যানেজমেন্টেরও একটা ব্যাপার চলে আসে। এবং এক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে একটা ভালো ছাত্রছাত্রী, সে হয়তো পুরোটা লিখতে পারবে, সমস্ত বড় কোশ্চেন, সমস্ত তার প্রস্তুতি একদম সেরা, এবং সে সমস্তটাই প্রস্তুত করে গেছে, কিন্তু সে টাইম ম্যানেজমেন্ট করতে পারছে না। হয়তো দেখা যাচ্ছে তার হাতে হয়তো আধ ঘন্টা সময় আছে, তার মধ্যে তাকে দুটো বড় কোশ্চেন লিখতে হবে বা একটা বড় কোশ্চেন, একটা রচনা লিখে ফেলতে হবে, তখন সে ঘাবড়ে যাচ্ছে। এই বিষয়টাতে আপনি কি বলবেন? এখন প্রথম হচ্ছে যে পরিমাণ সময় মাধ্যমিক পরীক্ষায় ছাত্রছাত্রীদের দেওয়া হয় সেটা কার্যত পর্যাপ্ত সময়। এরকম সমস্যায় সাধারণত, কারণ এরপর আগে তো তারা বিদ্যালয়ের টেস্ট পরীক্ষাও দিয়ে এসছে বা প্রি টেস্টও দেয়, তো সেই ক্ষেত্রে এটা যে খুব একটা গুরুত্বপূর্ণ বা খুব যে বিশাল এমন কিছু হয়, মোটামুটি এখন পর্যাপ্ত সময় পাওয়া যায়। সেক্ষেত্রেও যদি কোনো ছাত্রছাত্রী কোনো কারণে সময়টা অপর্যাপ্ত হয়ে ওঠে এবং তাকে যদি এই রকম সিদ্ধান্ত নিতে হয়, দেখা গেল যে পরীক্ষায় এমন হলো যে তার কাছে আর সময় নেই, অথচ তার দুটি প্রশ্ন বাদ রয়েছে, এখনও তাকে করতে হবে, কিন্তু দেখা গেল সে দুটি প্রশ্ন করতে পারছে না, সেই ক্ষেত্রে ছাত্রছাত্রীদের কাছে আমি এইটুকুই বার্তা রাখবো যে আগে সে যে দুটি প্রশ্ন রয়েছে সেই দুটি প্রশ্নের কীভাবে রয়েছে প্রশ্ন দুটো, মানে অনেক সময় দেখা গেল একটা রয়েছে 5 নম্বরের আর একটা রয়েছে 1+2+2, যে প্রশ্নে 5 নম্বরের যে প্রশ্নটা ভেঙে এসেছে সে আগে সেটাকে করুক। কারণ একটি মাত্র প্রশ্ন, দেখা গেল সিরাজদৌল্লার চরিত্র এসেছে, দেখা গেল একদিকে রয়েছে সিরাজদৌল্লার চরিত্র এসেছে, বা অন্যদিকে রয়েছে পঞ্চকন্যা পাইল চেতন, পঞ্চকন্যাকে কোন কবিতা থেকে নেওয়া হয়েছে, কে তা পঞ্চকন্যা কীভাবে ছিল, একদম মানে পুরো ভেঙে 1+2 তো সেই ক্ষেত্রে ছাত্রছাত্রীরা প্রথমে কিন্তু যেটা ভেঙে 5 নাম্বারটা রয়েছে সেই জায়গাটাতে গিয়ে তারা কিন্তু সেই প্রশ্নটা করবে, উত্তরটা করবে, তাতে কি হবে, তাহলে তার নাম্বারটা একটু বেশি জায়গায় যাবে। আর ওই যে বললাম, যদি ওই যে শব্দ সংখ্যা লেখা থাকে বা যে রকমভাবে থাকে, সেই হলে পরে এখন সময় পর্যাপ্তই পাওয়া যায়, সেই ক্ষেত্রে আবার যদি কখনো হয় তাহলে তাকে এই পন্থা অবলম্বন করতে হবে এই জায়গা থেকে। এরকম আরেকটি বিষয় স্যার, বাংলা পরীক্ষার ক্ষেত্রে ব্যাকরণ, বাংলার ব্যাকরণের ক্ষেত্রে ছাত্রছাত্রীদের অনেক সময় ভয় থেকে যায়। গল্প বা কবিতার ক্ষেত্রে হয়তো তারা সমস্তটাই তৈরি করে নিচ্ছে, কিন্তু ব্যাকরণের ক্ষেত্রে অনেক ছাত্রছাত্রী, সবার বলবো না, অনেকেরই ভয় থেকে যায়। সেই ভয়টা কিভাবে কাটবে এবং তারা কিভাবে প্রস্তুতি নেবে? ব্যাকরণের প্রথম হচ্ছে যে পড়ার পদ্ধতি। অনেক সময় ব্যাকরণ জিনিসটাকে একটা চমৎকার জিনিস, মানে যদিও বা শেক্সপিয়ার বলেছিলেন বটে যে হোয়াট ইজ ইন নেম, কিন্তু আমরা যদি ব্যাকরণের দিকে তাকাই, ব্যাকরণে অনেক সময় এমন মানে চমৎকার যে ব্যাকরণের নামই নামীর পরিচয়বর্তিকা। ব্যাকরণের সঙ্গে মুখস্থ করার অনেক সময় প্রয়োজন হয় না, প্রশ্নের মধ্যেই উত্তর থাকে, প্রশ্নের মধ্যেই উত্তর থাকে। মানে যখন কি হয়, কাউকে দেখানো যায়, হয়তো জিজ্ঞাসা করা হচ্ছে, প্রশ্নের মধ্যে থাকে সমধাতুজ কর্তা কাকে বলে। তো এই দেখা গেল যে আমি প্রথমে যদি প্রশ্নটাকে বুঝি, ওর মধ্যেই উত্তর রয়েছে। আমি এক তো এভাবে অনেক ছাত্রছাত্রীই পড়ে যে এটার মধ্যেই উত্তর রয়েছে, তাহলে যে কারক, কারক শব্দটার মধ্যেই কিন্তু রয়েছে। এই রকম করে প্রচুর ব্যাকরণের প্রশ্ন থাকে যেটার কিন্তু তার ওই নামটার মধ্যেই তার যে সংজ্ঞা, তার যে পরিচয়, সেইটা কিন্তু দেওয়া থাকে। ফলত কেউ যদি এইভাবে একটু বুঝে পড়ে নেয়, একেবারে সেই টানা মুখস্থ নয়, একেবারে যদি একটু বুঝে পড়ে এবং সেইভাবে যদি সে অন্তত এখনও সময় আছে সেইভাবেও যদি অনুশীলনটা করে নেয়, তাহলে ব্যাকরণও কিন্তু আমার মনে হয় ছাত্রছাত্রীদের কাছে আর কোনো রকমভাবে চোখ রাঙাতে পারবে না, বরঞ্চ সে জলবৎ তরল হয়ে যাবে এই জায়গা থেকে। একদমই স্যার। আর একটা বিষয় যেটা ব্যাকরণে আরেকটি হয়, ব্যাকরণে এখন প্রায় 8টি প্রশ্ন আসে, 19টি যে এসকিউ আছে, শর্ট কোশ্চেন আছে, সেখান থেকে 19টা শর্ট কোশ্চেনের মধ্যে 8টা কিন্তু ব্যাকরণের থাকে, আর ওই দিক থেকে আরও 2টি প্রশ্ন থাকে এমসিকিউতে। তো এক্ষেত্রে টেস্ট পেপারের যেগুলো মোটামুটি থাকে, কেউ যদি টেস্ট পেপারটাও সলভ করে যায় বা করে যায়, তাতেও কিন্তু তার
কোনোভাবেই অপ্রাসঙ্গিক বা অজানা কোনো প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু থাকে না সাধারণত, এটা এরকম আর কি। তো এই একটা রয়েছে যে মোটামুটি 10টা নাম্বার ব্যাকরণে থাকে, এবং এই 10 নাম্বারের শর্ট কোশ্চেন এবং 10-এ 10 পাওয়াই যায়। যদি কখন হবে না, যখন সে ওইভাবেই পড়বে ব্যাকরণটাকে বুঝতে হবে, ব্যাকরণটা এইটাই আর কি। একদমই স্যার, এই টেস্ট পেপারের কথা আপনি বলছিলেন, একটা ছাত্রছাত্রীর কতটা প্রয়োজনীয় হয়ে ওঠে যে কটা টেস্ট পেপার, অনেকের থাকে যে আমি সবগুলো টেস্ট পেপার কমপ্লিট করে ফেলবো, অনেকে হয়তো একটা টেস্ট পেপারই বারবার করে অনুশীলন করছে, এই ব্যাপারটা যদি এখন একটু বলেন। টেস্ট পেপারটা কি? টেস্ট পেপারটা একটা হয় যে বিভিন্ন যে স্কুলগুলো রয়েছে তাদের যে টেস্ট পরীক্ষা, সেই টেস্ট পরীক্ষার প্রশ্নপত্রের সংকলন। তো সেই ক্ষেত্রে একটা যে কোনো টেস্ট পেপারে যে পরিমাণ কোশ্চেন থাকে তাতে দেখা যায় যে বিভিন্ন জায়গাতে না গিয়ে কেউ যদি একটি টেস্ট পেপারই সবটা করে, পুরো একটা টেস্ট পেপার সে যে কোনো বিষয়ে হোক, যে পুরোটা যদি করে নেয় বিভিন্নগুলো না নিয়ে, তাহলে তার কাছে কিন্তু অন্তত পরীক্ষায় কোশ্চেন কমন না পাওয়ার ভয় যেটা, সেটা কিন্তু থাকে না। প্রশ্নের টেস্ট পেপারটি বিভিন্ন রকম যে প্রশ্ন, সেই প্রশ্নের প্রকৃতির পরিচয় ঘটাচ্ছে, কিন্তু একটা টেস্ট পেপারেও কিন্তু হয়ে যায় এমন নয় যে আমাকে এতগুলো টেস্ট পেপার করতেই হবে, এরকম কিন্তু অনেক সময় নয়। একটা টেস্ট পেপারেও কিন্তু আশা করি অন্তত আমাদের যে বাংলা বিষয়, সেই বাংলা বিষয় থেকে কমন পাওয়া যায়, সে যে কোনো টেস্ট পেপারই হোক। স্যার আরেকটা কোয়েশ্চেন, যেটা যে রিভিশনের ব্যাপারটা কতটা গুরুত্বপূর্ণ বাংলার ক্ষেত্রে? দেখো, রিভিশন প্রচণ্ড গুরুত্বপূর্ণ, কারণ ওই মানসিক একটা মনস্তাত্ত্বিক একটা দিক আছে, সেটা হচ্ছে যারা প্রথম মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তারা শুধুমাত্র যে প্রথম বড় পরীক্ষা দিচ্ছে তাই নয়, তারা আর একটি কাজ করছে। এতদিন তারা অনেকেই নিজের স্কুলে পরীক্ষা দিয়েছে, এইবার প্রথম তাদেরকে নিজের স্কুল ছেড়ে অন্য একটা স্কুলে পরীক্ষা দিতে হবে। এই যে নিজের স্কুল, নিজের চেনা পরিবেশ, এটা ছেড়ে সম্পূর্ণ অচেনা একটা স্কুলে পরীক্ষা দেওয়া, এটা কিন্তু একটা মানসিক চাপের সৃষ্টি করে এর মধ্যে। ফলত আর অনেক সময় দেখা যায় খুব ভালো ছাত্র, খুব ভালো ছাত্রী, কিন্তু অনেক সময়ই লক্ষ্য করা যায় যে তার মধ্যে একটা ওই পরীক্ষা এরকম একটা ব্যাপারের জন্য তার মধ্যে একটা নার্ভাসনেস কাজ করে। তো এই আত্মবিশ্বাসটাকে বাড়িয়ে দিতে পারে কিন্তু তুমি যেটা বললে রিভিশন, বারবার একই জিনিস, যতবার একই জিনিস বাড়বে তার আত্মবিশ্বাসটা কিন্তু তত বাড়বে। ফলত পরীক্ষার আগে ওই যে মানে ভরাডুবির ভয় এইগুলো তার মাথায় কিন্তু কোনো রকমভাবে আসবে না। রিভিশনই হচ্ছে সেই আসল, মানে একেবারে মানে কি বলবো, গুপ্তমন্ত্রের মতন, যে যত বেশি করবে আর মনে হয় সে ততটা পরীক্ষার প্রস্তুতি হিসেবে এগিয়ে থাকবে। এটা একটা বড় জিনিস। স্যার, অনেকেই দেখেছি যে বাংলার ক্ষেত্রে ভয় পাচ্ছে। বাংলার ক্ষেত্রে ভয় পাচ্ছে বলতে, অনেকের হয়তো অঙ্ক করতে খুব বেশি ভালো লাগে, বা অন্য সাবজেক্টের ক্ষেত্রে সে হয়তো অতটা ভয় পাচ্ছে না, বাংলার ক্ষেত্রে তার গল্প পড়তে হয়তো অতটা ভালো লাগে না, বা আবৃত্তি বা কবিতার ক্ষেত্রে অতটা ভালো লাগে না কবিতাগুলো পড়তে। কিন্তু তাকে তো পরীক্ষাটা দিতে হবে, এবং জীবনের অত্যন্ত বড় পরীক্ষা এবং প্রথম বড় পরীক্ষা, সব থেকে বড় কথা, তার প্রথম দিনের প্রথম পরীক্ষা হচ্ছে বাংলা। তাকে সেই পরীক্ষাটা দিতে হবে। তাদের জন্য আপনার কি বক্তব্য, মানে তাদেরকে আপনি কি সাজেস্ট করবেন? হ্যাঁ, এরকমই হয়। এটা অনেক সময় অনেক ছাত্রদের মধ্যে হয়তো দেখা যায় যে বিষয় হিসেবে কারোর অঙ্ক ভালো লাগে, কারোর ফিজিক্স ভালো লাগে, কারোর পল সায়েন্স ভালো লাগে, কারোর ফিলোসফি ভালো লাগে। তো এই জায়গা থেকে এই যেখানে ওই হয় না যে যেখানে ভালো লাগা, যেখানে ভালোবাসা, সেটা তো একেবারে নির্বিচারে হয়। তো সেদিক থেকে দেখে গেলেও যে পরপরভাবে তাদের কি হচ্ছে, যে সমস্ত ছাত্রছাত্রীরা হয়তো এখনও বাংলায় সেভাবে নিজেকে তৈরি করে উঠতে পারেনি, বা যে কোনোভাবেই হয়তো মনে করছে হয়তো পিছিয়ে আছে, তো তাদের জন্য আমি প্রথমেই এটা বলেছিলাম যে যেহেতু এটা পরীক্ষার বৈতরণী পেরোতেই হবে, তাদেরকে প্রথমেই যেটা করতে হবে, তারা বিগত বছরের প্রশ্নগুলোকে নিয়ে দেখুক, এবং টেক্সট বই যেটা আছে, সেই টেক্সট বইয়ের কিন্তু একটা বড় ভূমিকা আছে। সেই টেক্সট বইগুলোকে পড়ুক। সেই ক্ষেত্রে আরেকটি যেটা আছে, 10 নাম্বার লিখতে হয়, কোনি বলে আরেকটি উপন্যাস, মতি নন্দীর,
অসাধারণ মতি নন্দী। খেলার সাহিত্য এবং সাহিত্যের খেলায় এই দুটোতেই তার একেবারে নখদর্পণের ছিল ক্ষমতা প্রতিভা। এই মতি নন্দীর কোনি উপন্যাস থেকেও দুটো কিন্তু 5 নম্বরে বড় প্রশ্ন করতে হয়। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় মতি নন্দীর ওই কোনি উপন্যাসের মধ্যে এত চৌম্বকীয় শক্তি আছে যে যে কোনো মনকে একেবারে অভিভূত করে দিতে পারে। তো সেই ক্ষেত্রে তারা কিন্তু ওই গল্প পড়ার ছলেই কিন্তু এরকমভাবে কোনি উপন্যাসটা পড়ে ফেলবে। তো আবার এই জায়গা থেকে এবং যেটা পড়ছে এবং সেই জায়গায় যে ধরনের ভাবে যেখানে গল্পে তাকে টাচ করছে, সেই লাইনটা যদি সে মনে রাখতে পারে, প্রশ্নের জন্য একদম নয়, ওই জায়গাতে সে যেখানে যে অংশগুলো, যে শব্দগুলো যেন তার হৃদয়ে গিয়ে কাঁদছে, সেইগুলোই প্রশ্ন হবে। প্রশ্নের জন্য পড়তে হবে না তাদেরকে। তারা যদি একবার ওই পড়ে ফেলে তাহলে আপনা আপনি এটা তৈরি হয়ে যাবে। এটা একটা দিক। আর আমরা দেখি যে এইরকমভাবে একেবারেই যদি আমরা আরেকটু দিকে যাই তাহলে দেখতে পাবো যে কোনি যে উপন্যাস বা কোনি রয়েছে মতি নন্দীর, সেখানে কিন্তু কোনির জীবনের লড়াই কিন্তু একটা বিরাট গুরুত্বপূর্ণ জিনিস কোনির জীবনের। কাজেই কোনির জীবনের এই লড়াই মানে একেবারে একটা বস্তির মেয়ে একেবারে চ্যাম্পিয়ন হয়ে উঠছে, এই যে লড়াই, এই লড়াইকে কেন্দ্র করে কিন্তু একটা প্রশ্ন থাকে। আর একটা শুধু কোনি একা লড়েনি, সঙ্গে তার যে প্রশিক্ষক ক্ষিতীশ সিংহ, সেও লড়াই করেছিল। প্রদীপ তো নিজে জলে ঠিকই, কিন্তু মাঝে মাঝে প্রদীপকে উস্কে দিতে হয়। প্রতিভাবান কোনিকে সেরকম উস্কে দেওয়ার কাজ করেছিল তার প্রশিক্ষক ক্ষিতীশ। তো কোনির লড়াই আছে, অন্যদিকে ক্ষিতীশেরও একটা লড়াই আছে। অন্তত কোনি উপন্যাস থেকে এই জন্য দেখা যায় যে এই তাদের দুজনের জীবনের যে লড়াই, এই লড়াইকে কেন্দ্র করে একটা প্রশ্ন থাকার সম্ভাবনা থেকেই যায়। তো এই রকম যে প্রশ্ন আছে, কোনি ফাইট, দারিদ্র্য অবঞ্চনার বিরুদ্ধে কোনির লড়াই, কেমন এই ধরনের যে প্রশ্নগুলো আছে সেইগুলো যদি, এবং সর্বোপরি আরও একটা যে ক্ষিতীশের বিরুদ্ধে একসময় চক্রান্ত করে ক্ষিতীশকে একটা ক্লাবের কথা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল। এই যে যখন তাকে চক্রান্ত করা হচ্ছে, সেই চক্রান্তের সময় যে আরোপিত অভিযোগগুলো ক্ষিতীশের জন্য আনা হচ্ছে, আত্মপক্ষ সমর্থনে ক্ষিতীশ সেই অভিযোগগুলোকে কিভাবে কাটাচ্ছে, এই সম্পর্কেও কিন্তু এবছর একটা প্রশ্ন আসার কিন্তু একটা সম্ভাবনা কিন্তু রয়েই গেছে এইগুলোর মধ্যে। আর কোনির জীবনের লড়াই বলো বা ক্ষিতীশের যে লড়াই, সেই লড়াইগুলোকে নিয়ে তো স্বাভাবিক প্রশ্ন থাকেই, এরকম একটা ব্যাপার মোটামুটিভাবে এই জায়গা থেকে। একদমই স্যার। টেস্ট পেপারের কথা বলছিলাম, টেস্ট পেপার অনুশীলন করার কথা বলছিলাম। টাইম ধরে টেস্ট পেপার অনুশীলন করাটা কতটা গুরুত্বপূর্ণ? টাইম ধরে অনুশীলন করার এটার খুব একটা আমি মানে কি বলবো, ওই দিকে ভাববো না, সময় নয়, প্রয়োজন অনুসারে যে কতটা একজন ছাত্র বা ছাত্রী, কিন্তু সত্যি কথা বলতে আমরাও যখন ছিলাম প্রত্যেকে কিন্তু তার প্রিপারেশনটা বোঝে, সেই প্রিপারেশনটা সে বোঝে। ফলত ওই যে গল্প বা যে কবিতাগুলো বললাম বা যে প্রশ্নগুলো যেগুলো বললাম, এই রকমভাবে যে আমাকে 2 ঘন্টা টেস্ট পেপার করতেই হবে এমন নয়। আমার প্রিপারেশনটা যদি ঠিকঠাক থাকে, আমার মনে হয়েছে যে সমস্ত গল্প বা উপন্যাসগুলো আছে সেগুলো থেকে আমি পড়তে পারি বা মানে উত্তর করতে পারছি, তাহলে তাকে টেস্ট পেপার যে এইরকম নয় যে মানসিক পূরণের মতো টেস্ট পেপার করতে হবে, যে টেস্ট পেপার না করলে বোধহয় পরীক্ষায় ভালো হবে না। কারোর যদি প্রিপারেশন থাকে, এখন যাদের প্রশ্নের সম্পর্কে সম্যক ধারণা হয়ে গেছে, কি ধরনের প্রশ্ন আসতে পারে সেইটার ধারণা যারা পেয়ে গেছে, তাদেরকে এত সময় ধরে টেস্ট পেপার করতে হবে এমন কিন্তু নির্দিষ্ট নিয়ম নয়, এরকম কোনো জায়গা নয় গো। সে নিজেই বুঝবে। কারোর যদি সেটা হয়ে থাকে, প্রশ্নের মান সম্পর্কে, প্রশ্নের প্রকৃতি সম্পর্কে তার যথেষ্ট ধারণা হয়ে গেছে, সেই জায়গা থেকে তার পক্ষে টেস্ট পেপার যে এতক্ষণ করতে হবে এমন করতে হবে তা নয়। হয়তো সে একটা প্রতিদিন একটা মানে হয়তো নয়তো কি 2 দিনে একটা পেজ করলেও তার হয়ে যাবে, কিন্তু এটা তাকেই বুঝতে হবে, এই দায়িত্বটা তাকে নিতে হবে। পরীক্ষাটা সেই দেবে, এই দায়িত্বটাই সে নেবে। বা অনেক সময় অভিভাবকরাও চাপিয়ে দেয় যে না এতক্ষণ তোকে টেস্ট পেপার করতেই হবে, এই ভুলটাও যেন না হয়। একজন যদি সে অটোমেটিক সেই জায়গা থেকে তার মনে হচ্ছে এই জায়গা থেকে এরকম হয়েছে বা সে তৈরি আছে মোটামুটিভাবে, তাহলে অযথা অনেক সময়ই দেখা যায় যে দেখা গেল সে এত বেশি প্রিপারেশন করে নিতে লাগলো, এত বেশি থাকলো যে এক সময় শরীরও যেন তার উপর প্রতিশোধ, তাহলে অনেক সময় হিতে বিপরীত হয়ে যায়। একেবারে তার জীবনের প্রথম পরীক্ষা, খুব মজার পরীক্ষা, এরপরে হয়তো আরও জীবনে অনেক বড়, এই তো পরীক্ষা দেওয়া শুরু, এরপরে অনেক, ফলে তো এখনই এতটা চাপ নিয়ে নেওয়ার কোনো দরকার নেই। তার প্রশ্নের মান এবং প্রশ্নের প্রকৃতি সম্পর্কে যদি ধারণা হয়ে থাকে, তাহলে একেবারে নিয়ম করে ঘন্টার পর ঘন্টা টেস্ট পেপার করতে হবে, এইরকম কোনো করার দরকার নেই।
একদমই স্যার, আপনি যেমনটা বললেন, প্রত্যেকেই তো চেষ্টা করে তার পরীক্ষাটা একদম যেন সমস্তটা দিয়ে ভালো করা যায় এবং ভালো হয়। কিন্তু ছাত্রছাত্রীরা অনেক ক্ষেত্রেই ছোট ছোট ভুল করে থাকে। মানে হয়তো একটি ছাত্র যে 100 নাম্বার পাচ্ছে আর একটি ছাত্র যে 50 নাম্বার পাচ্ছে, তার মধ্যে হয়তো খুব বেশি ডিফারেন্স নেই। সে হয়তো পরীক্ষার হলে গিয়ে লেখার ক্ষেত্রে ছোট ছোট কিছু ভুল করেছে, সেই জন্য তার নাম্বারটা অনেকটাই কমে গেছে। সে হয়তো আরও 20 বা 30 নাম্বার বেশি পেতেই পারতো। তো সেক্ষেত্রে আপনার কি সাজেশন থাকবে, বা কোন জায়গাগুলোতে ছাত্রছাত্রীরা বেশি ভুল করে সেটা যদি একটু বলেন। ছাত্রছাত্রীরা প্রথম একটা জায়গাতে করে যে শর্ট কোশ্চেনগুলো থাকে, যে অপশনগুলো থাকে, তো সেই অপশনগুলোতে দেখা গেল কি কি অপশন আছে সবগুলো পড়লই না। তারা করলো কি, যে উত্তরটা মনে হচ্ছে যে, কিন্তু ওর থেকেও যে আর একটা উত্তর রয়েছে। দেখা গেল যে আমার বাড়ি কোথায়, তো আমার বাড়ি যেমন ভারতবর্ষে এটাও ঠিক, আমার বাড়ি পশ্চিমবঙ্গে এটাও ঠিক, আমার বাড়ি বীরভূমে এটাও ঠিক, তাহলে সর্বথেকে যেটা ঠিক সেটাই তো উত্তর হওয়া উচিত। তো এই ক্ষেত্রে প্রতিটা কোশ্চেন, প্রতিটা প্রশ্ন, প্রতিটা প্রশ্নের যে অপশনগুলো দেওয়া থাকে উত্তরের, সেইগুলোকে তাদেরকে পড়তে হবে। আচ্ছা, এটা করার পর অনেক সময় এটার মধ্যেও দেখেছি যে হয়তো তাড়াতাড়িতে তুমি যেই বললে যে এরকমভাবে যে ওই যাদের নাম্বারটা 50-এর নিচে নেমে যায়, যে কোনো কারণেই হোক, যে যারা হয়তো উৎস লিখছে, অনেক সময় উৎস লেখার পর যেটা করছে সেটা হচ্ছে যে তাড়াতাড়িতে হয়তো একটা কবিতার প্রশ্ন এক কবিতার লিখছে, কিন্তু ভুলবশত, ভ্রান্তিবশত, তাড়াতাড়ি বশত দেখা যাচ্ছে অন্য কবিতার বা কবির নাম দিয়ে দিচ্ছে একেবারে। তো সে মনে করছে ঠিক লিখছি, কিন্তু খেয়াল করছে না। তো সেই ক্ষেত্রে এখন পরীক্ষার হলের ক্ষেত্রে আর একটা জিনিস করতে হবে ছাত্রছাত্রীদেরকে, সেটা হচ্ছে অন্তত একবার পরীক্ষা দিয়ে দেওয়ার পর পুরো খাতাটা নিজেকে চেক করে, সে নিজেই ধরতে পারবে এটা, পুরো খাতাটা তাকে নিজে একবার চেক করে নিতে হবে, কোথাও কোনো জায়গাতে এরকম মিস্টেক হয়েছে কি না, এইরকম। আর দ্বিতীয় আরেকটি হয় যে অনেক সময় যারা দেখা যাচ্ছে 100-তে 100 পাচ্ছে, অথচ দেখা যাচ্ছে কেউ 50 পাচ্ছে, তাদের মধ্যে ফারাকটা অনেকটা থেকে যায়। তার একটা বড় কারণ এটাও দেখেছি যে অনেক সময়, সবাই নয়, বেশ কিছুজন দেখা যায় যে প্রশ্নে তাকে একটা জিনিস জানতে চাওয়া হয়েছে, একটা জিনিস লিখতে দেওয়া হয়েছে, কিন্তু দেখা গেল সে কী করছে, সে বিভ্রান্ত হয়ে প্রশ্নটা ভালো করে না পড়েই তার হয়তো পুরনো কোনো তৈরি থাকা, তার হয়তো পুরনো মাথার মধ্যে কিছু থাকা, সে সেটাকে কিন্তু মুখস্থ করে লেখার চেষ্টা করছে। সে একবারও ভাবছে না যে আদেও এটা আমাকে জানতে চাওয়া হয়েছে কি না। তো এইটা প্রশ্নগুলোকে ভালো করে পড়তে হবে তাদের ক্ষেত্রে, এবং প্রশ্ন নির্বাচন এটাও একটা বড় জিনিস। যে দেখা গেল এখন দেখা যায় যে প্রতিটা মাধ্যমিকে হয়তো সবাই কম বেশি সবাই ঠিকভাবেই কমন পাওয়া যায়, তো দেখা গেল যে আমি কোনটা লিখবো আর কোনটা ছাড়বো, এটাও কিন্তু পরীক্ষায় ভালো নাম্বার পাওয়ার জন্য ওখানে একটা বড় উপকারী জিনিস। আমি দেখা যাচ্ছে আমি কোনো জায়গাতে প্রশ্ন, ওই যে বললাম আগে, একটা শুধু 5 রয়েছে, কোনো 5 রয়েছে একটাতে, আর আর অন্যদিকে দেখা যাচ্ছে যে একটা প্রশ্নের ভাগ রয়েছে যেখানে 1+2+2 করে রয়েছে, বা 2+2 রয়েছে, এরকম রয়েছে। তাহলে অবশ্যই যেগুলো কেটে কেটে উত্তর লেখা যায়, ছাত্রছাত্রীরা যদি বড় ওই সমস্ত প্রশ্নগুলোকে না করে কেটে কেটে যে 5 নম্বরের প্রশ্নগুলো থাকবে সেগুলোকে যদি নির্বাচন করে, তাহলে দেখা যাবে কিন্তু অটোমেটিক তার 1 বা হাফ নাম্বার করে সে প্রতিটা প্রশ্নে বেশি পাচ্ছে। এটা একটা বড় জিনিস। কিন্তু স্যার আরেকটা বিষয় যেটা, যে বাংলা পরীক্ষার ক্ষেত্রে যখন প্রিপারেশন নিচ্ছে ছাত্রছাত্রীরা সমস্ত কিছু, ছাত্রছাত্রীদের প্রথম বড় পরীক্ষা বলা হয় বারবার করে, কিন্তু আমরা প্রত্যেকেই দেখেছি, আপনিও যেমনটা বলছিলেন, যে মাধ্যমিক শুধু বড় পরীক্ষা নয়, তার পরবর্তীতে ছাত্রছাত্রীরা বা আমরা যারা ছাত্রছাত্রী রয়েছি অনেক বড় পরীক্ষা দিয়েছি, অনেক ইয়ে করেছি, কিন্তু বাড়ির পরিবেশটা একটা অন্যরকম পরিবেশ তৈরি হয়ে যায় যারাই মাধ্যমিক দেয়। সেটা আমার ক্ষেত্রেও হয়তো হয়েছে। তো সেই পরিবেশটা তৈরির ক্ষেত্রে আপনি কি বলবেন? এই দায়টা পুরোটা অভিভাবকদের। অনেক সময় দেখা যায় যে অন্যান্য যে পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষাগুলোর রেজাল্ট বেরোলেও আশেপাশের মানুষ জানতেই পারে না, কিন্তু মাধ্যমিক পরীক্ষাটা এমন একটা আমাদের সমাজে এখন হয়ে গেছে যেন এটা একটা উৎসব, এবং এটা যেন আর 4-5টা পরীক্ষা থেকে একেবারে আলাদা। ফলত এই যেটা, এই যে সমস্ত বাড়িতে বা যেরকমভাবে বলা হয়, তো এই দায়টা কিন্তু অভিভাবকদের সচেতনতার উপরই ছাড়তে হবে। যে অভিভাবকরা যদি আলাদাভাবে মাধ্যমিক পরীক্ষা বলে ওই চাপ বা পরিবেশটাকে তৈরি করে, তাহলে সেই পরিবেশে কিন্তু আদতে সেই ছাত্রটিরই কিন্তু বা ছাত্রীটিরই কিন্তু বাড়তি একটা চাপ চলে আসছে, যে বাড়তি চাপের কারণে তারও কিন্তু হয়তো প্রিপারেশনের মধ্যে অনেকটা
তাকে অসুবিধা হতে পারে। তো তাকে বোঝাতে হবে যে জীবনের আর 5টা যে পরীক্ষায় কেউ সফল হয়, কেউ ব্যর্থ হবে, কিন্তু এই ব্যর্থতাটাই জীবনের চরম প্রাপ্তি, এর পরেও জীবন এগোবে না এরকম কিন্তু নয়। অনেকেও সফল হবে, কিন্তু এই সাফল্যটাই তো যে একেবারে তার মানে অক্ষয় সাফল্য এমনটা নয়, এর পরেও তাকে আরও ছুটতে হবে, আরও দূর এগোতে হবে। কাজেই মাধ্যমিক আর 4-5টা পরীক্ষার মতোই নিরীহ একটা পরীক্ষা, এবং সেখানে একটা রেজাল্ট আসে, সেটার উপর গোটা জীবন নির্ভর করে না। আমরা তো হামেশাই দেখছি যে হয়তো মাধ্যমিকে কেউ পিছিয়ে পড়েছে যা থাকার সত্ত্বেও আজকে তারা আইএস হচ্ছে, আইপিএস হচ্ছে, এবং তাদের সামনে তো সেই উদাহরণ আছে। ওই জন্যই এইরকম একটা জিনিস যে বাড়তি কোনো চাপ নাই অভিভাবকদেরকে বলা হবে, যে বলবো আর কি, যে কোনো রকমভাবে মাধ্যমিক আর 5টা পরীক্ষার মধ্যেই পরীক্ষা। এবং আমরা হয়তো যখন ছাত্র ছিলাম তখনও হয়তো এরকম ভাবনাতেই ছিল যে মাধ্যমিক পরীক্ষা, কিন্তু দেখা গেল যে সত্যি আর 5টা পরীক্ষার মতো এটা একটা নিরীহ পরীক্ষা, এটাকে ওই পরীক্ষার মতোই নেওয়া উচিত, এর উপর জীবন নির্ভর করে না এর মানুষ উপর। স্যার, পরীক্ষার ঠিক 2 সপ্তাহ আগে যে ছাত্রছাত্রীরা নিজেদের তৈরির জন্য কিভাবে প্রস্তুতি নেবে, 2 সপ্তাহ আগে কথাটা এই জন্যই উল্লেখ করলাম কারণ তখন অনেকটা বেশি চাপ ছাত্রছাত্রীদের উপর থাকে প্রত্যেকটা বিষয় নিয়ে, এতগুলো সাবজেক্ট, সমস্ত বিষয়ে। তো সেক্ষেত্রে বাংলার জন্য কিভাবে প্রিপারেশন নেবে? এই ক্ষেত্রে একেবারে যখন তুমি বলছো যে 14 দিন আগে বা 2 সপ্তাহ আগে, সেই ক্ষেত্রে এই আমি বলবো যে অন্তত প্রত্যেকটা ছাত্রছাত্রী প্রত্যেক দিন তো প্রচুর পড়ছে, হয়তো অনেকটাই পড়ছে, পড়াশুনো করছে। যারা পড়াশুনো করছে তাদের ঠিক আছে, যারা পড়াশুনো একটু অল্প করে তাদের জন্যও বলবো যে তারা কিচ্ছু করতে হবে না, প্রথম যে কাজটা করুক, নিজেদের মানসিকতাতে অনেকটাই ঠিক থাকবে, সেটা হচ্ছে যাবতীয় যে সমস্ত ইলেকট্রনিক গেজেট আছে সেখান থেকে নিজেদেরকে দূরে রাখুক, মোবাইল বা যে যদি থাকে সমাজ মাধ্যমে, এবং প্রত্যেকে সারাদিন যেটা পড়লো, সারাদিন, এটা শুধু 2 সপ্তাহ আগে নয়, এখনও এই প্র্যাকটিসটা করে যেতে পারে, সারাদিন যেটা সে পড়লো, যা কিছু শিখলো, সেটাকে সে রাত্রেবেলায় ঘুমানোর আগে সে মনে করুক, এবং সেটা মনে করতে করতেই সে ঘুমিয়ে যায়। পরের দিন সকালে যখন উঠেছে তখন রাত্রে ঠিক কি সে মনে করেছিল সেটাকে আবার মনে করুক। এবং এইটা করতে গিয়ে আমার মনে হবে, দেখবে যে তার সব মনে পড়ছে না, সে শুধু তখন নিজের মনে এটাকে ভাবুক যে কি মনে পড়লো না, তাহলে আচ্ছা সেইগুলো দেখে নিই একবার। এই জায়গাটাতে এই একটুখানি আমাদের ওই রুটিনটা এই 14 দিনের মধ্যে বা এই পরীক্ষার সময়টা একটু আমাদেরকে সচেতন থাকতে, প্রত্যেকে সচেতন থাকেও, কিন্তু এইভাবে যদি একটা এই মানসিক ব্যায়ামের মধ্যে দিয়ে যদি থাকে যে আমি দিনের বেলায় যেটা পড়লাম, এমন নয় যে বাংলা আবার নতুন করে পড়তে হবে, বাংলার যা যাচ্ছে, আচ্ছা সূত্রে যাচ্ছে কী হচ্ছে, আচ্ছা এইখানে এইরকম হয়েছিল, এটা হয়েছিল, বহুরূপী গল্পে এই আছে, সিন্ধু তীরে কবিতায় এই আছে, অভিষেকে এইরকম জায়গাতে আছে, এইটা একটা বড় জিনিস বা এই জায়গাতে কিন্তু লক্ষ্য করা যাবে। তো সেইটা সকালবেলায় আবার মনে করুক। এই মানসিক ব্যায়ামের দ্বারা কিন্তু দেখা যাবে যে তার স্মৃতিশক্তি এবং আত্মবিশ্বাস দুটোই অনেকটা বেড়ে যাচ্ছে এই জায়গা থেকে। একদমই স্যার, আমরাও আমাদের আলোচনার আজকের পর্বের প্রায় শেষ পর্বে এসে পৌঁছেছি। স্যারকে আরেকবার জিজ্ঞাসা করব, যারা 2026-এ মাধ্যমিক পরীক্ষায় বসছে সেই সমস্ত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে স্যার কি বলতে চান? সেই সমস্ত সকল ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমার একটাই বার্তা, এবং সেটা হচ্ছে যে মাধ্যমিক আর 5টা পরীক্ষার মতোই সাধারণ পরীক্ষা। এটা হয়তো আমাদেরকে প্রথম বা তোমাদেরকে প্রথম নিজের স্কুল, নিজের চেনা পরিবেশ, নিজের যে একটা ছিল সেই জায়গাটা থেকে বেরিয়ে হয়তো তোমাদেরকে অন্য একটা স্কুল, অন্য একটা শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে পরীক্ষা দিতে হচ্ছে। সেখানে হয়তো নতুন মাস্টারমশাই, যাদেরকে তোমরা চেনো না, যাদেরকে তোমরা আগে দেখোনি, কিন্তু বিশ্বাস করো যে ওরাও তোমাদের মতন মাস্টারমশাইরাও তোমাদের স্কুলের মাস্টারমশাইদের মতনই স্নেহপরায়ণ, এবং তারাও তোমাদের ভালো চায়। কাজে এরকম কোনো বিষয় নেই যে মাধ্যমিক একটা বিরাট পরীক্ষা, এবং এই নিয়ে বাড়তি চাপ তোমরা কেউ নেবে না। তোমরা শুধু তোমাদের যে পড়াশোনাটা সেটা কেবল মন দিয়ে করে যাও, বাকি এইটুকুই আমি তোমাদের উদ্দেশ্যে বলি। আর গীতাঞ্জলি 90.4 রেডিও FM চ্যানেলকেও ধন্যবাদ যে তারা আমার এই অনুভব তোমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার সুযোগ করে দিল, এবং তাদের দিন ধরে তাদের শ্রীবৃদ্ধি হোক, তারাও ছড়িয়ে পড়ুক প্রতিটা কোনায় এই জেলার, এই কামনা রইল।
নমস্কার, আপনারা শুনছিলেন এতক্ষণ টার্গেট মাধ্যমিকের আরও একটি নতুন পর্ব, এবং এই পর্বে আমরা পেয়েছিলাম অরিজিৎ মজুমদার স্যারকে। বাংলা বিষয়ে ছাত্রছাত্রীরা কিভাবে মাধ্যমিকের জন্য প্রস্তুতি নেবে সেই বিষয়ে আমরা আলোচনা করলাম। আপনারাও শুনলেন, দেখলেন আমাদের, আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। আবার ফিরবো নতুন কোনো পর্ব নিয়ে। ততক্ষণের জন্য জুড়ে থাকুন গীতাঞ্জলি রেডিও 90.4 FM এর সঙ্গে, সিউড়ির প্রথম এবং একমাত্র কমিউনিটি রেডিও স্টেশন। নমস্কার।